গির্জার ঘড়ির আওয়াজটা শেষ হতেই যেন ঘোড়ার খুঁড়ের আওয়াজটা শতগুণে বেড়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ভরে গেল এক বিদেশি সেন্ট, আতর আর ঘোড়ার গন্ধ মেশানো এক বিচিত্র গন্ধে। তারপরেই শুনলাম পরিষ্কার সাহেবী উচ্চারণে এক মারণ হুঙ্কার। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা শুনছেন গল্পের শোকেস। গল্পের শোকেসের আজকের নিবেদন অনির্বাণ বসুর লেখা জোড়া মৃত্যু রহস্য। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সঞ্জীব। গল্পের অন্যান্য চরিত্রে গৌরব এবং সঞ্জীব। শুরু হচ্ছে আজকের গল্প জোড়া মৃত্যু রহস্য। ভূত দেখেছিস কখনো? সিরিয়াস টোনে অনিশের এই হঠাৎ প্রশ্ন আমাদের এই সন্ধ্যা আড্ডার হালকা মেজাজকে যেন এক ধাক্কায় পাল্টে দিয়ে সম্পূর্ণ অন্যরকম চেহারা দিয়ে দিল। অফিসের কাজের চাপ সামাল দিতে দিতে একেবারে নাজেহাল হয়ে অবশেষে হঠাৎই কোনো রকম প্ল্যান প্রোগ্রাম না করে বিনা নোটিশে আমি আমার ছোটোবেলার বন্ধু অনিশের ব্যারাকপুরের বাড়িতে এসে হাজির হয়েছিলাম গতকাল সকালে। অফিস থেকে যাকে বলে একেবারে ডুব, তাই এরকম বেমক্কা চলে আসাতে অনিশ তো ভীষণ খুশি হয়েছিলই, আবার দস্তুর মতো চটেও গিয়েছিল। তুই একটা চিরকালের বাউন্ডুলে ইডিয়েট। দরজা খুলে দিয়েই আমার হ্যাভারস্যাকটাকে দেখে মন্তব্য করেছিল অনিশ। এখানেই আড্ডা করবি নাকি এটা তোর স্টপ ওভার অ্যান্ড রুট টু মাউন্ট কৈলাস? হ্যাঁ, আমার একটু ট্রেকিং করার অভ্যাস আছে। গত বছর মুক্তিনাথ ট্রিপ করে ফিরেছি। অনিশ অবশ্য যায়নি। নো স্যার, হেসে বললাম আমি। উপস্থিত আমি তোমার সঙ্গে অবস্থান করব ফর দ্য নেক্সট 5 days। আরে তুই তো আচ্ছা যাকে বলে একটা রে। অনিশ হাই মাই করে আরম্ভ করে দিল। তোর কি কোনো একটা আক্কেল নেই? হ্যাঁ, অবশ্য কোনো কালেই তোর ছিল না। একবার তুই যদি বলতিস আমি কি তোকে স্টেশনে আনতে যেতাম না? আর তোর সেন্সটা কী রে? হ্যাঁ, আর 5টা মিনিট দেরি করলে তো আমি অফিসে বেরিয়ে যেতাম, আর আমার ফ্ল্যাটও বন্ধ হয়ে থাকতো। আন্ডারলক অ্যান্ড কি, আমি বেরোলে আমার চাকর উদয়ও বেরিয়ে যায় পার্ট টাইম চাকরি করতে। করতিসটা কি তখন শুনি? কেন? আমি মিষ্টি হেসে বললাম, ওই তো তোর বাড়ির উল্টো দিকে মাসিমার বিরিয়ানি, ওখানে তোর অ্যাকাউন্টে খেতাম। ওরা তো তোকে চেনে, তুই বলেছিলি। আর তার পাশেই তো জয়কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, তাদের হালুয়া নাকি কলকাতার তাবড় তাবড় হোটেলে যায়, সেখানেও খেতাম। সবাই তো তোকে চেনে এখানে, তাই না? অনিশ বরাবরই একটু যাকে বলে সেফ সাইডে থাকার ছেলে। পড়াশোনা করে, ইতিহাসে রীতিমতো ইন্টারেস্ট আছে। আমার ঠিক উল্টো। ওদের বহু পুরুষ ধরে ব্যারাকপুরে বসবাস, ব্রিটিশ আমলের পত্তনের আগে। যতদূর জানি ওদের কাঠের পৈতৃক ব্যবসা ছিল। অনিশের আবার এসব ধাতে সয় না। সে ব্যবসায় কাগজপত্রের মধ্যে একদম থাকতে চায় না। নিজের পৈতৃক বাড়ির কিছুটা ভেঙে দিয়ে একটা 6তলা মাল্টি স্টোরি তুলে তারই মধ্যে একটা ফ্ল্যাটে সে নিজের অফিস আর বইটই নিয়ে দিব্যি আছে। তার জমির কিছুটা অংশে একটা পুরো জমি আছে, যাতে কিছুটা অংশে বাগান আর একটা পুকুর আছে। সেটাও যদি তোর গায়ে লাগে তাহলে তোর প্রাসাদ তুলো ফ্ল্যাটের পাশে যে পুকুরটা আছে তারই মাছ তুলে ধরে ভেজে খেতাম। এই উত্তর শুনে অনিশ কিছুক্ষণ আমার দিকে কটমট করে তাকিয়ে রইল। তারপর আমার পিঠে একটা থাবড়া মেরে এক গাল হেসে বলল, আয় আয় ভেতরে আয়। আরে আমাকে আগে বললে আমি তো অফিসে ছুটি নিতাম, এখন তো আমাকে অফিসে ঢু মারতেই হবে। তারপর তোর খাওয়া দাওয়া। আরে কুছ পরোয়া নেই, তুই ভুলে যাচ্ছিস আমিও তোর মতোই অকৃতদার। আমার অভ্যেস আছে নিজের রান্না নিজে করার, বুঝলেন স্যার? দিনটা খেয়ে গড়িয়ে বেশ ভালোভাবেই কাটলো। আমার অনারে অনিশ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমার প্ল্যান ছিল সেলফ ঘুমানো আর আড্ডা মারা সন্ধ্যে থেকে রাত অবধি। মাস 5 ধরে অফিসে কনস্ট্যান্ট কাজের প্রেসার গেছে। ব্যারাকপুর স্বাস্থ্যকর জায়গা কিনা আমার জানা নেই, কিন্তু সেলফ একদিনে যে আমার রীতিমতো ফ্রেশ লাগছে তাতে কোনো সন্দেহ নেই। আসলে একটা জল আবহাওয়া আর ডেলি রুটিনে চেঞ্জ হলে অনেক রিল্যাক্সড আর চাঙ্গা লাগে, এবং আমি খুব বিশ্বাস করি যে এটা প্রত্যেকের জীবনে খুব দরকার। তবে কলকাতার জলের পরে যে কোনো জায়গার জল যে শরীরের পক্ষে ভালো তার স্বীকার না করে উপায় নেই। পরের দিন সন্ধ্যাবেলা আমি আর অনিশ ওদের 6তলার ছাদের ওপর দুটো ডেক চেয়ার নিয়ে বসলাম। মে মাস, গরম বেশ ভালোই, কিন্তু 6তলার ছাদে গঙ্গার ফুরফুরে হাওয়ায় মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে গেল।
তারপর অনিশের সঙ্গে পুরনো দিনের কথা মনকে একেবারে তাজা করে দিল। উদয় মাঝে মাঝে উদয় হয়ে চা শরবত সার্ভ করে যাচ্ছে। পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ আমি বলে উঠলাম, হোস্টেলে সুবীরকে ভূত দেখানোর কথা মনে আছে তোর? আমরা সব চাঁদা করে মুখোশ কিনলাম। বর্ষার রাত্রিরে আমি দাঁড়ালাম মুখোশ পরে আবছা আলোয়। প্ল্যান ছিল বাথরুম থেকে বেরোলেই মুখোশ পরা অবস্থায় দাঁত খেঁচাবো। আমাদের বাথরুমটা তো ছিল ওই মেন বিল্ডিং থেকে একটু দূরে, লাগোয়া নয়। আরে সেখানেই তো হয়ে গেল গণ্ডগোল। বৃষ্টিতে দাঁড়িয়ে আমি ভিজলাম, আর যেই বেটা বেরোলো বাথরুম থেকে অমনি আমারই এক হাঁচিতে সব পণ্ড। অনিশ একটু হাসলো বটে, কিন্তু তারপরেই কীরকম গম্ভীর হয়ে আমাকে প্রশ্নটা করলো, যার কথা আমি গোড়াতেই বলেছি। ওর কথা বলার মধ্যে একটা সিরিয়াস ভাব ছিল, যার জন্য বাধ্য হয়েই আমি তাকালাম ওর দিকে। ছাদটা অন্ধকার হলেও আশেপাশের ফ্ল্যাট থেকে ছিটে ফোটা আলো এসে অনিশের ওপর পড়েছে। তাতে দেখলাম ওর চোখে মুখে যেন এক অদ্ভুত উত্তেজনা। কি বলতে যাচ্ছিল সে, কিন্তু ইশারায় বারণ করলাম আমি। একটা ছায়ামূর্তি ধীর পদক্ষেপে যেন এগিয়ে আসছে আমাদেরই দিকে। সেকেন্ড খানেক পরে নিজের ভুলে হেসে ফেললাম আমি। ছায়ামূর্তি নয়, উদয়। আসলে অন্ধকারে ভূতের উল্লেখ করলেই কীরকম চারিদিকের পরিবেশটা একটা ভৌতিক চেহারা নেয়। অনিশের ফ্ল্যাটের ছাদে অবশ্য গাড়ি ঘোড়ার আওয়াজ কম, যদিও ওর ফ্ল্যাটটা বেশ জমজমাট জায়গায়। উদয় নিঃশব্দে এসে দুটো গ্লাসে আম পোড়ার শরবত রেখে আমাদের এঁটো বাসনগুলো তুলে নিয়ে আবার নিঃশব্দে চলে গেল। একটু চুপ করে থেকে শরবতটাতে চুমুক দিয়ে অনিশ জিজ্ঞেস করলো, জানিস তো, কলকাতাতেও যেমন সাহেবভূত আছে, ব্যারাকপুরেও আছে। আমি নিঃশব্দে শরবতটাকে চুমুক দিলাম। বেড়ে করেছে আম পোড়ার শরবতটাকে উদয়, একেবারে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। কিন্তু যেহেতু ভূতের ব্যাপার উল্লেখ হয়েছে, তাই মন প্রাণ জুড়ল না, একটা সাময়িক উত্তেজনাতে হয়ে রইল ভরপুর। কলকাতা শহরেও সাহেবভূত আছে, জানিস তো? অনিশ আবার প্রশ্ন করলো। জানি। একটু চুপ করে থেকে বললাম আমি। আলিপুর অঞ্চলে জাজেস কোর্ট রোডে 1776 সালে ওয়ারেন হেস্টিংসের তৈরি বাড়িটায় নাকি ভূত আছে। অন্তত লোকে তো তাই বলে। এখন এই একবিংশ শতাব্দীতে রাত্রির 12টার সময় ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা যায়। এমনকি এও শোনা যায় ওর আরদালিরা ওনাকে অভ্যর্থনা জানাচ্ছে। কিন্তু আমি কোনো দিন শুনিনি, কারণ রাত্রিরে ওই বাড়ির চারপাশে যাওয়ার সৌভাগ্য আমার এখনও হয়নি। যদিও ও ব্যাপারে আমার কিঞ্চিত ইন্টারেস্ট আছে। জানিস দেখছি, গম্ভীরভাবে বলে উঠল অনিশ। আমি চুপ করে রইলাম। দূর থেকে একটা ট্রেনের হুইসেল ভেসে এলো আমার কানে। অনিশের ফ্ল্যাট স্টেশনের খুব কাছে না হলেও এখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যায়। আমি আগেও পেয়েছি। রাত বাড়লে এই আওয়াজ যেন আরও বেড়ে যায়। তার একটা কারণ বোধ হয় যে চারিদিকের আওয়াজ ক্রমশ কমে আসে। এখানেও সাহেবভূত আছে, আস্তে আস্তে বলে উঠল অনিশ। কোথায়? অনিশের বাবার আমলের একটা ডেক চেয়ারে আধশোয়া হয়ে শুয়েছিলাম আমি। ওর কোথায় নড়ে চড়ে উঠে বসলাম। ভারী আরামের এই জাহাজের ডেক চেয়ার। এখন বসা তো দূরের কথা, দেখতেই পাওয়া যায় না। এখানে মানে ঠিক শহরের এই দিকটায় নয়, অন্য দিকটায়, ওই ক্যান্টনমেন্ট এরিয়াটায়। বলে চলল অনিশ। যদি চাস তো কাল একবার দেখতে যাওয়া যাবে স্পটটা। আমার আপত্তি নেই, শরবতের গ্লাস তুলে নিয়ে জবাব দিলাম আমি। তোকে দেখতে এসে যদি তোরই এক জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে মন্দ কি? তুই ব্যারাকপুর সম্বন্ধে কি জানিস? আমার ঠাট্টাটাকে গায়ে না মেখে একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলো অনিশ। খেয়াল করলাম তার শরবত খাওয়া শেষ। এক মঙ্গল পাণ্ডের ব্যাপারটা ছাড়া জানার কিছু আছে নাকি? আমি পাল্টা প্রশ্ন করলাম। 29শে মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডে এক সাহেবকে গুলি করে মেরে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন তৎকালীন যুগের পরম্পরাক্রমী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তারপর কোর্ট মার্শাল, তারপর 8ই এপ্রিল তার ফাঁসি, এই ব্যারাকপুরেই। তুই কি তার? কিন্তু আমি তার কথা বলছি না। তারপর সে আমার দিকে শটান তাকিয়ে বলল, 1772 কোম্পানির ফৌজি ব্যারাক স্থাপিত হয় এখানে, সেই থেকেই এই নাম। তার আগে ব্যারাকপুরের নাম ছিল। আমার দিকে নিজের ডেক চেয়ারটা একটু টেনে নিয়ে ঝুঁকে পড়ে অনিশ বলল, কলকাতার প্রতিষ্ঠাতা যাকে বলা হয় সেই জোপ চার্নক, তার সঙ্গে এই নামের কোনো সম্বন্ধ নেই। যদিও তিনি আদৌ কলকাতার প্রতিষ্ঠাতা কিনা তা নিয়ে অনেক মতভেদ আছে। কারণ অনেকেই মনে করেন যে
আর্মেনিয়ানরাই হচ্ছেন কলকাতার আসল প্রতিষ্ঠাতা। মোটের ওপর চাণক্য কথাটার দুটো তাৎপর্য হতে পারে। এক, এটে এসেছে মৌর্য বংশের চন্দ্রগুপ্তের চতুর্মন্ত্রী চাণক্যের কাছ থেকে, অথবা চানা থেকে। চানা মানে ছোলা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে তো ঘোড়ার খাদ্য রে। মনে পড়ে গেল সেদিন সকালবেলা গড়ের মাঠে হাওয়া খেতে গিয়ে দেখি দুটো টাট্টু ঘোড়ার মুখে দুটো বস্তা বাঁধা, মুখ নিচু করে লক্ষ্মী ছেলের মতো ব্রেকফাস্ট সারছে। কেন রে, শুধু ঘোড়ার কেন, মানুষের নয়? কালই তো ছোলার ডাল, লম্বা বেগুন ভাজা আর 10 বিশাল লুচিতে ডিনার করলি। যাকগে, বলে যা। 1772-এ ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হর্তাকর্তা বিধাতা। নিজেদের সেফটির জন্য এবং ব্যবসা বৃদ্ধির জন্য তারা ফৌজ রাখত। তাদের গভর্নর জেনারেলকে লাট বাহাদুর বলা হতো, তা জানিস নিশ্চয়ই। আরে হ্যাঁ রে বাবা। আমি শরবত খাওয়া শেষ করে গ্লাসটা নামিয়ে রাখলাম। তারা প্রায় উইকেন্ড কাটাতে বেড়াতে আসতেন এখানে। মোটামুটি 1772 সাল থেকেই ব্যারাকপুরে গড়ে ওঠে কোম্পানির গুড উইকের স্পট হিসেবে লাট বাহাদুরের বাগান বাড়ি। তারপরে লর্ড ওয়েলেসলি তো চিড়িয়াখানা পর্যন্ত তৈরি করেছিলেন ব্যারাকপুরে, কিন্তু দুঃখের বিষয় সেটা টিকলো না। অনিশ একটু থামলো। আমি কিন্তু এখনও বুঝতে পারছি না যে এর সঙ্গে অনিশের ভূতের উল্লেখের কী সম্পর্ক থাকতে পারে। রাত বাড়ছে, চারিদিক কীরকম চুপচাপ হয়ে আসছে। একটা সাইকেল রিক্সা ঠুনঠুন করতে করতে চলে গেল খুব আস্তে আস্তে। তার আওয়াজ পেলাম যেন বহুদূর থেকে আসছে সেটা। তুই হয়তো ভাবছিস যে এর সঙ্গে সাহেব ভূতের কী সম্পর্ক থাকতে পারে, কিন্তু তোকে এই ইন্ট্রোডাকশনটা দিলাম যাতে তোর একটা মোটামুটি আইডিয়া হয় যে তখনকার দিনকাল এখানে কেমন ছিল। সে এক এলাহি ব্যাপার, কারণ বড়লাট বেড়াতে এসেছেন, আর তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ সিপাহী লস্কর, লটভর সব চলেছে। অনেকটা আগেকার দিনের রাজারা যেমন তাদের পাত্র মিত্র সভাসদগণ নিয়ে মিগোয়া যেতেন, সেই রকম মোটামুটি একটা চলমান রাজপ্রাসাদ আর কি। এদের সঙ্গে অনেক হোমরা চোমরা মন্ত্রী আমলাও যেতেন, এবং এদের মধ্যে সবাই যে খুব ভালো ছিল তা নয়। অনেক বদমেজাজি সাহেব ছিলেন, যেমন উইলিয়াম টেগার্ড। তিনি আবার কে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ইতিহাসের পাতায় এনার নামগন্ধ নেই, কিন্তু লোকমুখে শোনা যায় যে এনার মতো অত্যাচারী এবং বদমেজাজি নীলকুঠির সাহেব নাকি আর দুটো পাওয়া যায় না। কোথায় কোথায় ইনি এই দেশের লোকেদের নির্দ্বিধায় অত্যাচার করতেন, এবং সামান্য কারণে তাদের প্রাণনাশ করতেও পিছপা হতেন না। অত্যন্ত রহস্যজনকভাবেই তার মৃত্যু হয় এই ব্যারাকপুরেই, এবং যেখানে তার মৃত্যু হয় সে বাড়িটা এখন একটা পোড়ো বাড়ি। যদিও সেই সময় সেটা ছিল যাকে বলে একটা আস্তাবল। লোকমুখে শোনা যায় যে তার ভূত নাকি এখনও সে বাড়িটায় হানা দেয়, কারণ তা ছিল অপঘাতে মৃত্যু। কিভাবে হয় জানি না, তবে সেই বাড়িটা কিছু অংশ এখনও আছে। এদিকে নয়, ক্যান্টনমেন্ট এরিয়াতে, মানে এখন যেখানে ওই ইন্ডিয়ান আর্মির ঘাঁটি। ভারতপক্ষে কেউ ওদিকটা মারায় না। জানিস তো, আমি বিস্তর বইপত্র ঘাঁটাঘাঁটি করেছি, কিন্তু উইলিয়াম টেগারের মৃত্যুর রহস্যের কোনো কিনারা আমি করতে পারিনি। এমন কোনো সঙ্গীও পাইনি যার সাথে এই বাড়িতে রাত কাটানো যায়। হয়তো রাত কাটালে এই রহস্যের উদ্ঘাটন করা যেত। তাই ভাবছিলাম তুই যখন এসেছিস তাহলে। কথা না বাড়িয়ে আমরা ঠিক করি যে পরদিনই আমরা ওখানে রাত কাটাবো। আমার অ্যাডভেঞ্চারের নেশা আছে। পাহাড়ে ট্রেকিং করেছি, অনেক রকম বিচিত্র অভিজ্ঞতাও হয়েছে, কিন্তু কোনোদিন ইয়েতি বা অ্যাবোনিমেবল স্নোম্যান বা তিব্বতী ভাষায় যাকে বলে মিগৌয়ের দর্শন পাইনি। অবশ্য সেটা পেলে যে খুব সুখকর হবে তা কোনো গ্যারান্টি নেই, কারণ তিনি খুব সজ্জন ব্যক্তিবিশেষ কিনা সেটা হলপ করে কেউ বলতে পারে না। কিন্তু বাড়ির কাছে এই ব্যারাকপুরে বসেই যদি 200 বছরের এক সাহেব ভূতের দেখা মেলে তার মন্দ কি? বুঝলি অনিশ, আমাদের বাড়ির চারপাশটা আগে একবার দেখে নেওয়া দরকার। আমি ভূত দেখতে গিয়ে পোকামাকড় বা সাপখোপের কামড় খেয়ে একটা কাণ্ড বাঁধাতে মোটেই রাজি নই। বেশ, তো কাল আমার ছুটি আছে। কাল বিকেলেই সার্ভে করে নিয়ে রাতেই না হয় আমাদের নৈশ অভিযান শুরু করা যাবে। অনিশের মুখে বাড়িটার সম্বন্ধে শুনে আমার যেরকম ধারণা হয়েছিল, চাক্ষুষ দেখে মনে হলো বাড়িটা যেন আরও পুরানো। এককালে বিরাট একটা স্ট্রাকচার ছিল নিশ্চয়ই, কিন্তু এখন শুধু তার 1/10 অবশিষ্ট আছে।
অবশ্য সেখানে কতখানি নিরাপদভাবে রাত কাটানো যেতে পারে তা একটা প্রশ্ন বটে। তার কারণ একটা বিরাট বড় বটগাছ, তার ডালপালা শেকড় বাকড় যেন বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে একেবারে তার প্রাণ বের করে দেওয়ার চেষ্টা করছে। এভাবে বাড়িটা কতদিন টিকে থাকবে বলা মুশকিল। বাড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে হাঁটার ব্রিজ স্টিলের তৈরি, যেটা একটা মোড়া খালের উপর দিয়ে চলে গিয়ে ওপাশে একটা ঝোপঝাড় বড় গাছপালা মিশ্রিত মিনি জঙ্গলে হারিয়ে গেছে। ম্লান দিনের আলোতেও বোঝা যাচ্ছে যে ওদিকটা বেশ ঘন। বসতি যে ওদিকটায় নেই বলাই বাহুল্য। আমাদের দিকে বসতি হলেও তা অনেকটা দূরে, এবং যা আছে তা সমস্তই বড় বড় কম্পাউন্ডওয়ালা আর্মির বাড়ি। এই সব বাড়িগুলো থেকে যে ছিটে ফোটা আলোগুলো আসছে তাতে পরিবেশটা হয়ে উঠেছে আরও গা ছমছমে এবং রহস্যময়। ঠিক আছে বললাম আমি, মনে হলো বাড়িটায় ভূত থাকলেও থাকতে পারে। কটায় আসবি? রাত 10টায়, উইথ কার্বলিক অ্যাসিড, টর্চ অ্যান্ড কফি। ওকে। আমি মাথা নাড়লাম। কার্বলিক অ্যাসিড সাপ পোকামাকড় তাড়াবে, আর কফি তাড়াবে ঘুম। যদিও ঘুম কতখানি আসবে বলা মুশকিল। ভেতরটাও একবার দেখবি নাকি? অনিশ জিজ্ঞেস করলো। আমি কোনো কথা না বলে এগিয়ে গেলাম। বাড়ির ভিতরকে বাড়ির ভেতর না বলে ঘরের ভেতর বলাই ভালো, এবং সেটার অবস্থা দেখি বাইরের মতোই তথৈবচ। ব্রিটিশ আমলের সরু সরু ইট দেওয়ালে যেন কোনো রকমভাবে সেঁটে আছে, আর তারই মধ্যে দিয়ে বটগাছের শেকড় বাকড় উঁকি মারছে। দরজা আছে, দুটো জানলাও আছে, তবে বলা বাহুল্য তাতে কোনো ফ্রেম নেই। কাগজ আর ঝাঁটাও নিয়ে আসতে হবে রে, না হলে আর বসা যাবে না। মেঝেতে ধুলোর পরিমাণ দেখে মন্তব্য করলাম আমি। অনিশ দেখি একদৃষ্টে হাড় পাঁজরা বের করা দেওয়ালের দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই ও দেওয়ালের একটা বিশেষ দিকে দেখিয়ে বলল, আমার মনে হয় এখানেই ঘোড়াগুলো দাঁড়াতো। দেওয়ালের ওখানটায় যে খাঁজটা দেখছিস, খুব সম্ভবত ওখানেই লোহার পাত ফিক্স করা থাকতো, আর তাতেই ঘোড়াগুলোকে বাঁধা হতো দড়ি দিয়ে। টেগার্ড অন্য অন্য সাহেবদের মতো সহিসের হাতে ঘোড়া তুলে দিয়ে লাট সাহেবের পার্টিতে যেতেন। যদিও শুনেছি তার সময়জ্ঞান খুবই ভয়ঙ্করী, কারণ তিনি ছিলেন যাকে বলে বেহেড মাতাল। আমি খেয়াল করলাম যে ওই জায়গাটায় ঘরের মেঝেগুলো দেয়ালের মতো ইট বার করে আছে। সেদিকে অনিশের দৃষ্টি আকর্ষণ করাতে ও জবাব দিল, দেখেছি। এটাই যে আস্তাবল ছিল তাতে কোনো সন্দেহ নেই। মেঝে এরকম থাকলে ঘোড়া চলতে সুবিধা হয়। এটা হলো ইংরেজিতে যাকে বলে কবল্ট স্ট্রিট। অনেক পুরনো ট্রাম লাইনের উপরে দেখবি এটা আছে। আর ভবানীপুরের যোগুবাবুর বাজারের কিছু অংশ তো আছেই। সেখানে আবার কেন রে? ওটাও এককালে আস্তাবল ছিল। আরও মিনিট পাঁচেক দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। একটা জিনিস খেয়াল করেছি যে বাড়িটার দেওয়ালে পোকামাকড় মাকড়সার জাল নেই বললেই চলে। ঝুল যা আছে সামান্য। বাড়িটার বাইরে একটা ব্রিজ আছে আগেই বলেছি। এবার লক্ষ্য করলাম যে সেটা বাড়ির বাঁ দিকে। বাড়িটার ডান দিকে একটা এবড়ো খেবড়ো সিমেন্টের রাস্তা, যার একটা প্রান্ত এঁকে বেঁকে হারিয়ে গেছে আর্মির ক্যান্টনমেন্টের দিকে, আর অন্য দিকটা একেবারে সোজা বেশ কিছুটা গিয়ে স্ট্রেট মিশেছে ব্যারাকপুরের মেন রোডের সঙ্গে। আমরা ওই দিক দিয়েই হেঁটে এসেছি, ওই দিক দিয়েই ফিরব। আসার সময় খেয়াল করিনি, এবার খেয়াল করলাম রাস্তার দুধারে বেশ ভালোই জঙ্গল, তার পাশেই খালটা উঁকি মারছে। এই যে রাস্তাটা দেখছিস, এই রাস্তাটা সোজা চলে গেছে মোগল পান্ডে পার্ক। অনিশ আর্মি ক্যান্টনমেন্টের দিকে আঙুল দেখিয়ে বলল, ভারী মনোরম জায়গা। যদি সব কিছু ভালোই ভালোই উধরে যায় তাহলে কাল সকালে আমরা এক রাউন্ড মর্নিং ওয়াক উইথ লেমন টি সেরে আসতে পারি। আমি কোনো উত্তর দেবার আগেই একটা আওয়াজ শুনে ঘুরে দাঁড়ালাম। কিসের আওয়াজ পেল ওরা? তবে কি টেগার্ড সাহেবের ভূত এসেছে? ওদের নৈশ অভিযান কি সফল হবে? যদি জানতে চান তাহলে আপনাকে চোখ রাখতে হবে গল্পের শোকেস ইউটিউব চ্যানেলে। আজকের মতো জোড়া মৃত্যু রহস্যের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টায় আমরা নিয়ে আসব জোড়া মৃত্যু রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। শুনতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা নিয়মিত আমাদের গল্পের চ্যানেলে গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না,
তাদের জন্য আমাদের একটাই অনুরোধ, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন। দেখুন, সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা লাগে না ঠিকই, কিন্তু এটি আমাদের ভিডিও বানানোর জন্য অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন। দেখা হচ্ছে এই বৃহস্পতিবার ঠিক সন্ধে 7টায়।